ভারতের সুপ্রিম কোর্টে এমন একটা ঘটনা ঘটল যা সচরাচর দেখাই যায় না, বলতে গেলে প্রায় নজিরবিহীন। আজকের আলোচনা ঠিক সেই মুহূর্তটা নিয়ে, যখন শাসন বিভাগ আর বিচার বিভাগের মাঝের যে একটা স্পষ্ট সীমারেখা থাকে, সেটা যেন কেমন একটু অস্পষ্ট হয়ে গিয়েছিল। ভাবুন তো একবার, একজন মুখ্যমন্ত্রী দেশের সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে নিজের রাজ্যের জন্য নিজেই সওয়াল করছেন। হ্যাঁ, শুনতে একদম অবিশ্বাস্য লাগলেও ঠিক এটাই কিন্তু হয়েছে। এই যে একটা নাটকীয় মুহূর্ত, চলুন আজ এটাই একটু বিস্তারিতভাবে দেখি আর বোঝার চেষ্টা করি যে এর আসল তাৎপর্যটা ঠিক কতটা। তো মূল ঘটনায় যাওয়ার আগে আমাদের কিন্তু একটু পেছনের গল্পটা জানতে হবে। মানে কোন মামলার শুনানিতে এই পরিস্থিতিটা তৈরি হলো সেটা বোঝাটা খুব জরুরি। কারণটা সহজ, প্রেক্ষাপট না জানলে এই ঘটনার আসল গুরুত্বটা ঠিক ধরা যাবে না। আচ্ছা, তো মামলাটা ছিল পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন, বা যাকে বলে সামেরি ইন্টেন্সিভ রিভিশন, মানে SIR প্রক্রিয়া নিয়ে। এই প্রক্রিয়ার কিছু নিয়মকানুন নিয়েই ছিল মূল আপত্তিটা। একদিকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে শুনানি চলছিল একেবারে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে। ব্যাপারটা হলো, মুখ্যমন্ত্রীর নিজের করা একটা আবেদন আরও কয়েকটা একই ধরনের মামলার সঙ্গেই শোনা হচ্ছিল। আর শুনানির ঠিক মাঝখানেই ঘটল সেই নাটকীয় মুহূর্তটা, এমন একটা ঘটনা যা আদালতের ওই দিনের মতো স্বাভাবিক কার্যক্রমকে একেবারে থামিয়ে দিল। চলুন দেখি ঠিক কি হয়েছিল তখন। ব্যাপারটা ভাবুন, রাজ্যের পক্ষে দেশের নামকরা সব আইনজীবীরা যখন সওয়াল করছেন, ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উঠে দাঁড়ালেন আর সোজা বেঞ্চের কাছে একটাই অনুরোধ করলেন। বলাই বাহুল্য, গোটা কোর্টরুমের চোখ তখন একদম ওনার দিকে। আর প্রধান বিচারপতির উত্তরটা ছিল মানে বেশ অবাক করার মতোই। তিনি শুধু যে অনুমতি দিলেন তাই নয়, বরং বললেন 5 মিনিট কেন, আপনি 15 মিনিট বলুন। তবে এর সাথে খুব ভদ্রভাবে একটা জিনিস মনেও করিয়ে দিলেন। বললেন যে রাজ্যের হয়ে তো দেশের সেরা আইনজীবীরা সওয়াল করছেনই। মানে তার কথার মধ্যে একটা সৌজন্য ছিল, আবার একটা প্রোটোকলের ইঙ্গিতও কিন্তু ছিল। তো অনুমতি পাওয়ার পর মুখ্যমন্ত্রী যা বললেন তা ছিল খুবই আবেগপূর্ণ এবং একেবারে সোজা সাপটা। চলুন ওনার মূল কথাগুলো একবার দেখে নেওয়া যাক। এটাই ছিল ওনার বক্তব্যের একেবারে মূল কথা। শোনা যায় তিনি নাকি হাত জোর করে বেঞ্চের সামনে এই অভিযোগটা করেন। ভাবুন, রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখ থেকে এমন একটা আবেগঘন আর সরাসরি অভিযোগ, স্বাভাবিকভাবেই কোর্টরুমের পরিবেশটা এক মুহূর্তে বদলে গিয়েছিল। নিজের কথার সপক্ষে উনি একটা বেশ মারাত্মক পরিসংখ্যান তুলে ধরেন। ওনার অভিযোগ ছিল যে এই পুরো প্রক্রিয়ার জেরে যে জটিলতা তৈরি হয়েছে, তাতে 100 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এটা কিন্তু একটা সাংঘাতিক গুরুতর অভিযোগ ছিল, যা মামলাটার মানবিক দিকটাকেও সামনে নিয়ে এলো। এরপর উনি কথা বললেন পরিচয়পত্র নিয়ে যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে সেটা নিয়ে। ওনার বক্তব্য ছিল, আদালত বলেছে আধার কার্ড ব্যবহার করতে, কিন্তু বাস্তবে নাকি লোকের কাছ থেকে অন্যান্য সব ডকুমেন্ট চাওয়া হচ্ছে, যেটা ওনার মতে সুপ্রিম কোর্টের নির্দেশেরই বিরোধী। এরপরই উনি একটা তুলনা টানলেন আর একটা বেশ ধারালো প্রশ্ন ছুড়ে দিলেন। প্রশ্নটা ছিল, পশ্চিমবঙ্গের জন্য যে নিয়মটা খাটছে, সে একই নিয়ম আসামের ক্ষেত্রে কেন খাটানো হলো না? মানে উনি আসলে একটা অসম আচরণের দিকে আঙুল তুলছিলেন। আচ্ছা, মুখ্যমন্ত্রীর এই আবেগপূর্ণ আর নজিরবিহীন সওয়ালের পর আদালতের প্রতিক্রিয়া ঠিক কী ছিল? প্রধান বিচারপতির উত্তরটা ছিল একেবারে শান্ত আর যাকে বলে প্রসিডিউরাল। উনি আবেগের রাস্তায় না হেঁটে বরং আইনি প্রক্রিয়ার উপরই জোর দিলেন। যেমন আধার কার্ডের ব্যাপারটা নিয়ে উনি বললেন, আদালত এর মধ্যেই ওই মামলাটা শুনেছে আর রায়দান বাকি আছে। অর্থাৎ উনি পুরো বিষয়টাকে একটা বৃহত্তর বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখালেন। এটাকে একটা আলাদা ঘটনা হিসেবে দেখার সুযোগটা রাখলেন না। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে এত নাটকীয় একটা ঘটনা ঘটল, এরপর মামলার ভবিষ্যৎ কি? এই ঘটনার কি কোনো লম্বা প্রভাব পড়তে পারে? প্রথম কথা হলো, এই মামলার শুনানি কিন্তু এখনও শেষ হয়নি। প্রক্রিয়াটা চলছে আর পরিস্থিতি এখনও অমীমাংসিত। মানে এই গল্পের শেষটা দেখা এখনও বাকি। আর আজকের এই আলোচনাটা আমরা শেষ করব একটা বড় প্রশ্ন রেখে।
একজন মুখ্যমন্ত্রীর এমন সরাসরি সওয়াল, তার আবেগঘন আবেদন আর তার জবাবে প্রধান বিচারপতির ওই শান্ত প্রতিক্রিয়া, এই যে একটা বেঞ্জির ঘটনা ঘটল, এটা কি শেষ পর্যন্ত মামলার ফলাফলে কোনো ছাপ ফেলবে, নাকি এটা শুধুই ভারতীয় রাজনীতির ইতিহাসে একটা নাটকীয় মুহূর্ত হয়েই থেকে যাবে? এর উত্তরটা বোধহয় সময়ই দেবে।